The past lives and breathes in Kolkata. ITC Ashirwad presents Purono Kolkatar Golpo, brought to you by Earshot, India's hottest new audio destination. Hear it on earshot.in or Earshot app. Presented by ITC Ashirwad, India's #1 atta brand. পুরনো কলকাতার গল্প। পুরনো কলকাতা জন্ম দিয়েছে নানা বিচিত্র কাহিনীর। পুরনো বাতাসে ভেসে আসে অদ্ভুত সব চরিত্র। তাদের নিয়ে সেই সময়কার কলকাতায় মানে ১৯ শতকের দ্বিতীয় অর্ধে তৈরি হয় সত্য মিথ্যে মিশিয়ে নানা ধরনের গল্পকথা, যা লোকের মুখে ঘুরতে ঘুরতে পরে কিংবদন্তি হয়ে দাঁড়ায়। তেমনই কয়েকজন মানুষের কথা এখন বলবো। প্রথমজন হলেন ভূকৈলাসের হঠযোগী। এই যোগীর কথা আমরা পাই মহেন্দ্রনাথ দত্তর লেখায়। মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, আমরা যখন ছোট ছেলে তখন কালীঘাটে যাওয়া এক বিষম বিভ্রাট ছিল। জাহাজের গোড়ারা ও কেল্লার গোড়ারা গড়ের মাঠে ঘুরে বেড়াত আর লোকজনের ওপর বড় উৎপাত করত। যারাই কালীঘাটে যেতেন তাদের মধ্যে অনেকেই ভূকৈলাসের শিব দেখতেন। খিদিরপুরের কাছে ভূকৈলাসের ঠাকুরবাড়িতে এক হঠযোগী ছিলেন। কলকাতায় তখন এরকমের একটা প্রবাদ উঠেছিল, কথাটা সত্য কিনা সেটা নির্ধারণ করা যায়নি, তবে তখনকার প্রচলিত মত লিপিবদ্ধ করলাম। মাতলা বা পোর্ট ক্যানিং যেতে তখন রেল লাইন হচ্ছিল। রেল বসানোর জন্য মাটি কেটে রাস্তা হচ্ছিল। এক জায়গায় একটা পেরেক বেরোলো। মাটি কাটারা সেই পেরেকটা তুলতে পারল না। তারা রেগে মেগে পেরেকের চারদিক খুঁড়ল। পেরেক কিন্তু ক্রমেই বড় হতে লাগলো। মাটি কাটারা চারদিক খুঁড়ে গর্ত করে পেরেক বার করতে গেল। তারপর গাঁতি দিয়ে যখন খুঁড়তে গেল তখন নিচ থেকে যেন ফাঁপা ঢপ ঢপ আওয়াজ বেরোল। মাটি কাটারা কর্তাকে জানালো এবং মাটি কাটতে কাটতে পাকা ছাদ বেরোল। অবশেষে দেখা গেল এক শিব মন্দিরের ছাদ। ক্রমে ক্রমে মন্দির বেরোল। মন্দিরের ভেতর একটি যুবক বসে আছে দেখা গেল। তার কোঁকড়া কোঁকড়া দাড়ি, বয়স ৩০ হবে, একেবারে নিশ্চল নিস্পন্দ। তাকে বার করে ভূকৈলাস রাজবাটিতে রাখল। অন্য বিগ্রহদের যেমন প্রদীপ দিয়ে আরতি করা হতো তাঁরও সেই রূপ করা হতো। আহারও নেই, মলমূত্রও নেই। এই রূপে কিছুকাল চলল। তারপর মেডিকেল কলেজের সাহেব ডাক্তারদের খেয়াল হলো, কি করে মানুষ এইভাবে থাকতে পারে? মৃত হলে তো দেহ পচে যাবে, একে তো মৃত বলা যায় না। অথচ রক্ত চলাচলের কোনো চিহ্ন নেই। এ এক কি আশ্চর্য ব্যাপার! ছেলেবেলায় এইরূপ শুনতাম যে সেই হঠযোগীকে গলায় শেকল বেঁধে পুকুরে ডুবিয়ে রাখা হলো। হঠযোগী পদ্মাসনে বসা, গায়ে লোহা পুড়িয়ে ছ্যাঁকা দেওয়া হলো, তাতেও তার কিছু হলো না। অবশেষে ইংরেজ ডাক্তাররা নাকে কি শোকালো তাতে সে মাথা নাড়তে লাগলো এবং জ্ঞান এলো। সে অস্পষ্ট স্বরে চি চি করতে লাগলো এবং জ্ঞান এলেই আহারের আবশ্যক হয়। তখন তাকে অল্প অল্প খাওয়ানো হলো এবং তার মলমূত্র ত্যাগ হলো। অল্পদিন পরে সেই হঠযোগীর দেহত্যাগ হয়। ঠিক এই হঠযোগী সম্পর্কে লিখেছেন কালীপ্রসন্ন সিংহ, মানে হুতম প্যাঁচা। হুতম প্যাঁচা কি বলছে আসুন শোনা যাক। হুতম প্যাঁচার নকশায় লিখছেন, একদিন আমরা একটার সময় গোলদিঘির মাঠে ফড়িং ধরে খেলা করে বেড়াচ্ছি। এমন সময় আমাদের কেলাসের পণ্ডিত মশাই সেই দিকে বেড়াতে এলেন। পণ্ডিত মশাই পান খেতে বড় ভালোবাসতেন, সুতরাং সকলেই তাকে যথাসাধ্য পান দিয়ে তুষ্টু করতে ত্রুটি করত না। পণ্ডিত মশাই মাঠে আসবা মাত্র ছেলেরা পান দিতে আরম্ভ করলে। আমরাও একদোনা মিঠে খিলি উপহার দিলেন। পণ্ডিত মশাই মিঠে খিলি পছন্দ করতেন। পান পেয়ে আমাদের নাম ধরে বললেন, আরে হুতম, আরে শুনেছ ভূকৈলাসে রাজাদের বাড়িতে যে একটা মহাপুরুষ ধরে এনেছিল, ডাক্তার সাহেব তার ধ্যানভঙ্গ করে দিয়েছেন। প্রথমে রাজারা তার গায়ে গুল পুড়িয়ে দেন, জলে ডুবিয়ে রাখেন, কিন্তু কিছুতেই ধ্যানভঙ্গ হয়নি। শেষে ডাক্তার সাহেব এক আরক নিয়ে তার নাকের গোড়ায় ধরলে তখন তার চেতনা হলো। এখন সেই মহাপুরুষ যা পাচ্ছে তাই খাচ্ছে, লোকের গা টিপে পয়সা নিচ্ছে, রাজাদের পাকা টেনে বাতাস করছে। তার মহাপুরুষত্ব ভুর ভেঙে গেছে। পণ্ডিত মশাইয়ের কথা শুনে আমরা তাক হয়ে পড়লাম। মহাপুরুষের ওপর যে ভক্তিটুকু ছিল, মরিচবিহীন কর্পূরের মতো, স্টপারহীন ইথরের মতো একেবারে উপে গেল। হুতম প্যাঁচার নকশায় কালীপ্রসন্ন সিংহ বলেছেন আরেক চরিত্রের কথা, প্রতাপ চাঁদ, যিনি মৃত্যুর 14 বছর পরে ফিরে এসেছিলেন সন্ন্যাসী হয়ে।
তাঁকে নিয়ে ঘটে একটি মামলা, যেখানে মিথ্যে সাক্ষ্য দেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। কে প্রতাপচাঁদ? কি ঘটেছিল তাঁর জীবনে? আসুন শোনা যাক। বর্ধমানের রাজা তেজচাঁদ রায়ের একমাত্র পুত্র প্রতাপচাঁদ। জন্ম 1791 খ্রিস্টাব্দ। জন্মের পরেই মাতৃবিয়োগ। তেজচাঁদের 8 পত্নীর একজন কমল কুমারী স্বামীকে বশীভূত করেন এবং কমল কুমারীর ভাই পরাণচাঁদ কাপুর, যিনি বর্ধমান রাজ এস্টেটের প্রধান দেওয়ান ছিলেন, প্রকৃত রাজক্ষমতা হস্তগত করেন। স্বাভাবিক কারণেই প্রতাপের ওপর কমল কুমারী পরাণচাঁদের প্রবল বিদ্বেষ। প্রতাপচাঁদ বাল্য বয়স থেকেই দুর্দান্ত। প্রথম যৌবনে অতিশয় মদ্যপায়ী ও উচ্ছৃঙ্খল হয়ে পড়েন। তার শুভানুধ্যায়ী যথা গুরু কমলাকান্ত ভট্টাচার্য, দেয়ান গুরুদাস মুখোপাধ্যায় প্রভৃতিরা যথাসাধ্য নিয়ন্ত্রণের চেষ্টা করতে লাগলেন। অপরদিকে পরাণচাঁদ গোষ্ঠী এস্টেট সম্পূর্ণ দখল করতে বদ্ধপরিকর। তেজচাঁদ এই বিরোধের সাময়িক মীমাংসা ঘটালেন 1813 সালে, প্রায় সমগ্র জমিদারি প্রতাপকে দানপত্র করে দিয়ে। পরাণচাঁদ কিছুকাল পরে তার মেয়ে বসন্ত কুমারীর সঙ্গে তেজচাঁদের বিয়ে দিলেন। প্রতাপচাঁদের উচ্ছৃঙ্খলতা আবার বেড়ে ওঠায় তেজচাঁদ জমিদারি পুনরায় নিজের হাতে নিয়ে নিলেন। অকস্মাৎ প্রতাপের মানসিকতার পরিবর্তন ঘটল। তিনি বিমর্ষ ও চিন্তাকুল হয়ে কিছুদিন পর রাজবাড়ি থেকে পালালেন। তেজচাঁদ খোঁজ করে তাকে আবার ফিরিয়ে আনলেন। এরপর প্রতাপচাঁদ অসুস্থ হলেন। কিছুদিন পর তাকে কালনায় গঙ্গাযাত্রা করানো হল। সেখানে তিনি মারা যান 1821 খ্রিস্টাব্দে। তেজচাঁদ কিছুকাল পর পরাণচাঁদের কনিষ্ঠ পুত্রকে পোষ্যপুত্র গ্রহণ করেন। তার নতুন নাম হয় মহাতবচন্দ্র। এরপর তেজচাঁদের মৃত্যু হয়। 1835 সালে এক সন্ন্যাসী বর্ধমানে আসেন। তাকে দেখে অনেকে প্রতাপচাঁদ বলেই চিনতে পারে। পরাণচাঁদ লাঠিয়াল দিয়ে তাকে বর্ধমান থেকে তাড়ান। কিছুকাল পর বাঁকুড়ায় তাকে গ্রেপ্তার করা হয় বিনা বিচারে এবং 8 মাস আটক রেখে আরও 6 মাস কারাদণ্ড দেওয়া হয়। ছাড়া পাওয়ার কয়েক মাস পরে তিনি সুপ্রিম কোর্টে নালিশ করলেন। মামলা শুরু হতে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতি শুনানির দিন খুব কম করে 10,000 লোক হুগলি কোর্টে আসত এবং তাদের সহানুভূতি ছিল প্রতাপচাঁদের প্রতি। যেসব সাক্ষীরা এই প্রতাপচাঁদকে জাল বললেন, তাদের অনেকেই সরকারি কর্মচারী, কিছু বর্ধমান রাজবাড়ির অর্থাৎ পরাণচাঁদের কর্মচারী এবং কয়েকজন সম্ভ্রান্ত ব্যক্তি যথা দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর তাঁর জবানবন্দিতে বললেন, প্রতাপচন্দ্রের সঙ্গে তার বিশেষ পরিচয় ছিল। এই ব্যক্তি কোনো মতেই প্রতাপচাঁদ নন। পরাণচাঁদকে তিনি চেনেন না। প্রতাপচাঁদকে শনাক্ত করে যারা সাক্ষ্য দেন, তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন ডেভিড হেয়ার, যার সৎ চরিত্র ও সত্যবাদিতার কথা সকলেই জানত। প্রতাপের এককালীন চিকিৎসক ডক্টর স্কট প্রতাপের দৈহিক চিহ্নসমূহ বর্ণনা করে তাকে শনাক্ত করেন। প্রতাপচাঁদ তার মৃত্যু রটনার কারণ সম্পর্কে বলেন, তিনি অদৃষ্ট দোষে গুরুতর মহাপাপ করেন। পণ্ডিত কৃষ্ণকান্ত বিধান দেন, এই পাপের প্রায়শ্চিত্ত তুষানল অথবা 14 বছর অজ্ঞাতবাস, এবং তা এমনভাবে করতে হবে যেন সকলেই জানে যে তিনি মৃত। সেই মতো তিনি অসুস্থতার ভান করে কালনায় যান এবং বিশ্বস্ত কয়েকজনের সহায়তায় অন্তর্জলির সময় পালিয়ে যান। তারপর 14 বছর ধরে যোগী ও সন্ন্যাসীদের সঙ্গ করেন ও প্রচুর তীর্থে ভ্রমণ করেন। ম্যাজিস্ট্রেট নিজামত আদালতকে লিখলেন যে আসামির বিরুদ্ধে অধিকাংশ অভিযোগ প্রমাণিত, তাকে 5 নিদেন পক্ষে 3 বছর কারাদণ্ডের শাস্তি দেওয়া হোক। মৃত ব্যক্তির নাম ব্যবহারের জন্য নিজামত আদালত প্রতাপের 1000 টাকা জরিমানা করল। প্রতাপচাঁদ অব্যাহতি পেয়ে দরখাস্ত করলেন যে তিনি নিরপরাধ এবং তিনি যে স্বয়ং প্রতাপচাঁদ তার সপক্ষে আরও প্রমাণ দেওয়ানি আদালতে দিতে প্রস্তুত আছেন ইত্যাদি। নিজামত রায় দিল, মামলার নিষ্পত্তি হয়ে গেছে যে দরখাস্তকারী প্রতাপচাঁদ নন। তিনি ভবিষ্যতে প্রতাপচাঁদ বলে দরখাস্ত করলে তা আর গ্রহণ করা যাবে না। এই আদেশের ফলে ভবিষ্যতে বিচার প্রার্থনার সকল পথ প্রতাপের পক্ষে রুদ্ধ হল। 1856 খ্রিস্টাব্দে প্রতাপচাঁদের মৃত্যু হয়। তার 8-10 মাস আগে থেকে তিনি বরানগরের ময়রাডাঙ্গা পল্লীতে বাস করছিলেন। শেষ জীবনে
প্রতাপচাঁদ ধর্মগুরুর ভূমিকা গ্রহণ করেছিলেন। তার নতুন নাম হয় সত্যনাথ। শিষ্যার সংখ্যাই বেশি ছিল, অনেকে সাক্ষাৎ দেবতা মনে করত। ভক্ত বেশ্যারা তাকে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ঘণ্টা বাজিয়ে সকলে একত্রে আরতি করত। হুতম লিখছেন, ক্রমে চলতি বাজনার মতো প্রতাপচাঁদের কথা আর শোনা যায় না। প্রতাপচাঁদ পুরনো হল, আমরাও পাঠশালে ভর্তি হলেন। পুরনো কলকাতার পুরনো কাহিনীরা আজও নিঃশব্দে বয়ে চলে আধুনিক কলকাতার পথে ঘাটে।